তিনি খুলে দেখেন এসছে দিদি যে কলেজে সেই কলেজের প্রিন্সিপালের পিয়ন। তো খুবই খুশি যে আপনি এটাই না আপনি বললেন না, কিন্তু লোকটা যে মেসেজ দিল, যে খবরটা দিল, তাতে লেখক একটু ভটকে গেল। কারণ সে বলছে সানডে সালামকে, মানে প্রিন্সিপাল লেখককে লিখেছেন। আর কি বলেছে, আরেকটি কথা বলেছে যে তলব কিয়া আগে যাবে, আমাকে যেতে বলেছে। তো স্বাভাবিক, কেন, কি ব্যাপার, তাই না? এটাই তো আমরা জিজ্ঞেস করি। তো পিয়ন বলছে বেশি কথা বলার তার সময় নেই, কলেজে দেয়াল ঘেঁষে তারা যেন বোমা ফাটিয়েছে। মানে লেখক বাবা তো নিষ্ক্রিয়ান, অর্থ হচ্ছে দুষ্কৃতিকারী। পাকিস্তানিরা আমাদের মুক্তিযোদ্ধাদের নিষ্ক্রিয়ান বলে আখ্যায়িত। তো পাকিস্তানিদের পক্ষে কাজ করছে এই পিয়ন, তাই সেও বলছে নিষ্ক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার ভেঙে দিয়েছে, তারপর যাওয়ার সময় প্রিন্সিপালের গেট ফিকেছে, গেট ভেঙে গেছে, গেট তৈরি। তো ভয়াবহ কাণ্ড, এরকম তো হওয়ার কথা না। কে এত সাহস চিন্তায় পড়ে গেল ইলেকট্রিক ট্রান্সফরমার কলেজের সামনে দেয়াল ঘেঁষে, তারপরে বিল্ডিং হচ্ছে, দেয়ালের পর বাগান, তারপরে টেনিস মাঠ, তারপরে কলেজের দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। মানে মিলিটারিরা যখন এই দেশকে এরকম বিভিন্ন স্কুল কলেজে তাদের ক্যাম্প রাখলো প্রতিষ্ঠিত করে। কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। তো প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে হচ্ছে মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করা। সামনের দেয়ালে বোমা মেরে এতটা ক্রস করে গেল কী করে এসব? মানে লেখক ভাবছেন এবং লেখক জিজ্ঞেস করলেন পিয়নকে ক্যাসে কীভাবে। প্রিন্সিপালের পিয়ন উত্তর দিল যে আমি জানি না, এটা তো আপনারা জানেন। তো লেখক তো এই কথাটা শুনি ভীত প্রকৃতির, মানে এটাকে সে জানবে। যাই হোক, তো খুব খাতির করি হিসাব নিয়ে পিয়নের নাম, চাটা খাও, না না চাটা খাওয়ার সময় নেই। আরেক প্রফেসরের বাসায় যেতে হবে, আব্দুল সত্তার মিত্রা। হ্যাঁ, কর্নেল সাহেব তো অলরেডি কলেজে এসে গেছে, তাকেও যেতে বলেছে। এখন কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা, এবং তাকেও ন্যস্ত করে হিসাব বেরিয়ে যায়। ট্যাক্সি করে এসেছিল, ট্যাক্সির পর্যন্ত শুনতে পায়। যাই হোক, লেখক বুঝতে পারেন কিছু একটা সিরিয়াস একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যে কারণে তাকে ডেকেছে। তো যাই হোক, সে যাবে, যাওয়ার জন্য রেডি হচ্ছে। এর মধ্যে বাইরে প্রচণ্ড বৃষ্টি। লেখকের বললাম আসমা, সে তাকে খুব সহজ করে দিচ্ছে, তোমার তো একটু হাঁপানির প্রবলেম আছে, তো এত বৃষ্টির মধ্যে ভিজলে তো হাঁপানির প্রবলেমটা বেড়ে যাবে।
নার্ভাস হয়ে যাবে, মানসিকভাবে নার্ভাস হলে এই যে দেশকে রক্ষার জন্য যে সাহসিকতা, যে মনোবল থাকতে হয় তা ভেঙে যাবে। এবং প্রিন্সিপালের পরামর্শ খুব ভালোভাবেই তারা নিয়েছিল। একটা স্কুল কলেজের একটা শহীদ মিনার অক্ষত ছিল না। যাই হোক, তারপরে এই কথা আবারও রান্নাঘর থেকে রওনা দিবে, শার্ট প্যান্ট করছে, রান্নাঘর থেকে বলতে দিয়েছে একটু লেট ঘন্টা করে যাবে। তো আবারও আশঙ্কা করছে স্বাভাবিক, তার স্ত্রী তার স্বামীকে নিয়ে তো ভয় পাবেই। বলছে যে এত বৃষ্টির মধ্যে নিজের থেকে গুলির আওয়াজ পাওয়া গেছে। তো সেই কথা প্রসঙ্গে লেখক বলেছেন যে তুমি শুধু বলছো দেশের পরিস্থিতি ভালো না, বা বাঙালি বলছে, কিন্তু সবসময় রেডিওতে পাকিস্তানি শাসকরা বলছে এসব নর্মাল, দুষ্কৃতিকারী সিরিয়ানদেরকে সবাইকে ধরে ফেলছে, যাদেরকে পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষের হয়ে তারা কাজ করছে, নির্বাচিত মানুষের কাছেই তারা ক্ষমতা দিয়ে দেবে, এইসব কথা বলছে। তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? তারপর তো মিন্টুর তার শালকে রেনকোটটা জোর করে জোর করে বললো এটা পরে যাও, বলো মিন্টুর রেনকোটটা নিয়ে যাও। তো লেখক তো একটু বিন্দু প্রকৃতির আগে বলেছি, তো তার শালার কথা তিনি বলতে চান না, কারণ এই শালার তার বাসায় ছিলেন এবং সে যখন রেনকোটটা মানে চলে যায় তখন করে রেনকোটটা হয়তো রেখে যায়, কিন্তু যখন সে চলে যায় অনেকেই প্রশ্ন করেছে তাকে দেখতে পাচ্ছে না আশেপাশে, যে কারণে সে মগবাজারের বাসা থেকে চারবার বাসা চেঞ্জ করেছে। যদি কেউ বলে যে তার শালা গেরিলা মুক্তিযোদ্ধা তার বাসায় আসা যাওয়া করে, এই জন্য সে খুবই ভয় পায়। যাই হোক, এ অবস্থায় ওর পিড়াপিড়িতে নকরণীয় বুঝবে বাইরে আসলে প্রচণ্ড বৃষ্টি, রিক্সা টিক্সা পাওয়া যায় কিনা। তারপরে উনি পড়লেন, পড়ে মানে যখন ঠিকঠাক মতো পড়লেন, রেনকোটটা মাথায় টুপি দিলেন, তার ছেলে তারাও বললো আমি তোমাকে যাচ্ছি। যাই হোক, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুনভাবে দেখলেন যে খামাখা ভয় পাচ্ছে, বৃষ্টি রেনকোট পরানো তো অপরাধ নয়। এই প্রসঙ্গে উনি বলেছেন প্রিন্সিপাল সাহেব ঠিকই বলেন, কেউ যদি কিছু না করে তাহলে কি পাকিস্তানি সৈন্যরা তাদেরকে অ্যাটাক করে? যাই হোক, তারপরে উনি বলেছেন
আর এসে দেখলো যে একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে লেখক তাদেরকে দেখলো। তারাও একজন একজন করে নেমে পড়লো। লেখক বলছেন এটার মধ্যে এরা কোথাও দেখা যায় যে এরা ছিটকে চোর আবার পাকিস্তানিদের পক্ষে কাজ করছে, কোথাও শুরু করে দেখলে তারা খবর দেয় বা ধরে নিয়ে যায়। তারপরে পাকিস্তান জিন্দাবাদ বিষয় করে। যাই হোক, তারা চলে গেল। চলে যাওয়াতে অপরাধ বাসে চলে গেলে খুব ভালো লাগছে। তো বাস যেতে যেতে একটা জায়গায় যখন সমস্ত ভালো লাগাটা চির খায়, বাস হঠাৎ করে ব্রেক বসলো। গায়ে তাকালো একটা নির্মীয়মান নির্মনাথী মসজিদের দিকে তাকালো। সেখানে একটা ঘটনা ঘটেছিল। তো সবসময় আমরা তো মনে করি যে বাঙালিরা মনে করতো যে তারা মুসলিমদেরকে পাকিস্তানি সেনারা পাকিস্তানিরা পছন্দ করে, তারা ধর্মীয় রূপটাকে গুরুত্ব দিচ্ছে, হিন্দুদেরকে বেছে বেছে করছে। আসলে তা না, সেটা যে ঠিক না। ওই মসজিদের আশেপাশে এক সময় লেখক ভাড়া থাকতেন। তো সারা রাত এরকম ঘুরের আওয়াজে বাচ্চারা ঘুরতে পারে না, ঘুরছে খুব সকালে যখন আজান দেয় তখন জানলার ধারে দাঁড়িয়েছিলেন। এই সময় মুয়াজ্জিন দাঁড়িয়ে আল্লাহু আকবার মানে পুরোপুরি বলতে পারে নাই, দ্বিতীয়বার আর কিছু বলতে পারেনি। এই জায়গায় তাকে উদ্দেশ্য করে এবং মুয়াজ্জিন সেই ছাত্রীকে পড়ে যায়। তাই লেখক বলছে আসলে ওদের এটা কোনো কথা না যে মুসলিম যারা তাদেরকে সেফে রেখেছেন, তা না। ওদের ধর্মের কোনো ইয়ে নেই, সেটা ওদের কোনো কথা না। এই দেশে মানুষদেরকে মেরে ফেলবে এবং এই দেশে ক্ষমতাটা তারা নেবে, এটাই হলো তাদের মুখ্য কথা। যাই হোক, মজা করে লেখক বলেছেন এখন আর নামাজের কোনো সময় নেই। যে কোনো সময়ে যদি যারা বলে যে এটাই হচ্ছে জরুরি নামাজের সময়, এটাই হচ্ছে, তাই ঘটনাটা আজানও দিতে পারছিল না ওই সময়। মিলিটারিরা এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ি প্যাসেঞ্জারদের, এরকম আর কি ঘটনাগুলো মিলিটারিরা করেছিল সেই সময়। যখন তখন একটা মানে ইচ্ছা হলে কিছু করেনি, ইচ্ছা হলে গাড়ি প্যাসেঞ্জারদের নামিয়ে যাদেরকে সন্দেহভাজন তাদেরকে সরিয়ে রাখছে, তাদেরকে সন্দেহভাজন এভাবে করে তল্লাশি করে। যাদের পছন্দ করে তাদেরকে ঠেলে দিচ্ছে পেছনে, একটা লড়িয়ে দিবে। তবে বাসটিতে এসে উঠল লম্বা একটা মিলিটারি। সেই মিলিটারি এসে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে লেখকের দিকে তাকিয়েছে। লেখকও রেনকোটের ফাঁক দিয়ে খুব সেও তাকিয়েছে। তারপরে আগের বারও স্টার দিয়ে কয়েক পালা দিয়ে আগের বারে যাত্রীদের স্বস্তি মানে মিলিটারি নেমে যায়। সবাই স্বস্তি নিঃশ্বাস ছাড়ে এবং থেমে মার্কেটের কাছাকাছি চলে আসে। ঢাকা কলেজ মার্কেটের কাছে লেখক নেমে পড়ে। তারপরে একটু স্লো করলো, নেমে পড়লো। নেমে পড়ে দেখো প্রিন্সিপালের কামরায় অলরেডি তো গভর্নমেন্ট সাহেব এসে পড়েছে। তো প্রিন্সিপাল মানে লেখক সাথে সাথে প্রিন্সিপাল কেমিস্ট্রি অফিসার পরে স্বীকার করুন না হচ্ছে কেমিস্ট্রি প্রফেসর। তারপরে আব্দুল সত্তার মিঠাকে আনা হলো এবং গাড়িতে তুলে তাদের চোখ বন্ধ করে চোখে তুলে দিয়ে টাকা নিয়ে গেল। পরবর্তী সময় যখন যেই রুমে তাকে মস্ত উঁচু একটা ঘরে তাকে ফেলা হচ্ছে বলে তিনি আব্দুল সত্তার প্রফেসর ছিলেন দাড়ি কলেজে। তাকে দেখল। তারপর তো মিলিটারিরা ইংলিশে তাকে প্রশ্ন করা শুরু করলো যে বৃষ্টির একটা বর্ষাকালে আমাদের এই কলেজে কিছু কুলি বেশি ছদ্মবেশী কিছু স্কিলরা এসেছিল, তারা আলমারি নিয়ে তুমি তাদের
কথা আছে, সুন্দর কথা, সেটাই ব্যাখ্যা আসে। তাই নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তো ঘোরতর বর্ষাকাল, ঘোরতর বৃষ্টি হয়েছে, রাত দিনে বৃষ্টি পড়ছিল। সেখানে লেখক জানি কি বলছিল, তার ভিতরে কুড়িটাকে করে উঠে বর্ষাকালে তেলচু কথাটা দুবার বলেছিল। তার মানে হচ্ছে বাংলার বর্ষা তো সারারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল পেইন্টার আর আমাদের জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটাকে এই কথাই বুঝিয়েছিল, তার উপর তাদের এত আস্থা। মানে এই দুইটা লাইন বর্ষাকালে তেজু, এটাও ব্যাখ্যা আসে। কারণ অনুধাবনে আসে কেন যে বর্ষাকালের কথা বলেছে, যে অনেক বৃষ্টি ছিল, এত বৃষ্টিতে মিলিটারিরা মানে ফাইটটা ঠিকভাবে করতে পারে না, বোমা মারতে পারে না বা বের হতেও ভয় পায়। তাই খুবই বেশি ছদ্মবেশীটা এই কথাটা বলেছিল। আর আবার বলেছিল যে বাংলার বর্ষা তো সামারা বোঝে না, মানে পাকিস্তানিরা বোঝে না। রাশিয়ায় যেটা একটা যুদ্ধ হয়েছিল, এটার অর্থ হচ্ছে রাশিয়ায় ছিল জেনারেল মনসুন। আর এটার কথা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কবলে পড়ে হিটলার বাহিনী রাশিয়ার কাছে পরাজিত হয়েছিল। বাংলাদেশে প্রবল বর্ষার কারণে বিপজ্জনক পরিস্থিতি পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এখানে সেই বিষয়টি বর্ণনা করা হয়েছে। যাই হোক, তারপরে ছাদে আঁকটায় লেখকের পেটে খাটে শরীরটাকে ঝুলিয়ে নিয়ে চাবুক সকাল সকাল করে বৃষ্টির মতো চাবুক মারল। প্রথম দিকে বুঝতে পারলো, শেষের দিকে মানে এত চাবুক মারছিল তার কাছে, নুরুল হুদার কাছে, মানে লেখকের কাছে, এটাকে একটা সেফ উৎপাত মনে হচ্ছিল। তবে এত জোরে জোরে বিরতিহীনভাবে পড়তে থাকায় যাই হোক মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। একটু রেইনকোটটা তারা অলরেডি খুলে ফেলেছিল, কিন্তু রেইনকোটের ও মানে গরম ভাবটা তার সারা শরীর ছিল। এবং এই ঘুমটা থাকার কারণে, কিন্তু রেইনকোটটা পরার কারণে একটা প্রকৃত মুক্তিযোদ্ধার, একটা সাহসী বীর মুক্তিযোদ্ধার রেইনকোট পরার কারণে তার রেইনকোটটা খুলে ফেলার পরেও তার অনেক সাহস বেড়ে যায়। ভিতর প্রকৃতি নুরুল হুদা সব বলে যে আমি তাদেরকে সবাইকে চিনি, তারাও আমাকে চিনি, তাদের আস্থানা আমি চিনি, সব বলে দেয়। তাদের সাথে তার আতাতের অভিযোগ সব স্বীকার করে। উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীরটা এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে আর তার মনোযোগ দেওয়া হয় না। তো এই গল্পটার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে আমি তো একবার বললামই যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কীভাবে যে পাকিস্তানি সেনাবাহিনীরা আমাদেরকে নির্যাতন করেছে খণ্ডপ্রবচের জন্য, এটা বুঝিয়েছে যে তারা যখন তখন দোকানপাট পুড়িয়ে ফেলতেন, বস্তি পুড়িয়ে ফেলতেন, তারপরে মা বোনদের ইজ্জত লুটেছেন, শহীদ মিনার ভেঙে পুড়িয়ে দিয়েছেন, তারপরে ব্রিজ ভেঙে ফেলত। এখানে যদিও এটা উল্লেখ না থাকলেও আমরা ছোট ছিলাম শুনে পরবর্তী সময়ে আমরা জেনেছি। তারপরে হচ্ছে এদেশের কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য রাজাকার করেছে, মানে নিজের দেশেরটা খেয়ে পাকিস্তানি সেনাদের সঙ্গে হাত মিলিয়েছে। তারা মনে করেছে বাঙালিরা কোনোদিনই জিতবে না, এদেশ কোনোদিনই স্বাধীন হবে না, তাই না? এদেশ স্বাধীন হবে না। তো আমরা পাকিস্তানিদের চামচামি করে আমরা শুধু ব্যক্তিগত স্বার্থ তারা চিন্তা করেছে। তাদের মধ্যে প্রিন্সিপালের নাম আছে
বলতে অনেক বড় পজিশনের লোকেরাও রাজাকার বিক্রি করেছে, পাকিস্তানিদের লেজুর বিক্রি করেছে। আর ছোটো ছোটো ছিটকা চোর ডাকাতরা দেখা গেছে বস্তি পুড়িয়ে দিয়েছে, বাড়িঘর লুণ্ঠন হচ্ছে, বস্তি থেকে যা পাচ্ছে সেগুলো লুটপাট করছে, এগুলো করেছে। বলে না কথায় কথায় কারো পৌষ মাস কারো সর্বনাশ, মানে ওই সময়টা যারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছিল তারা মনে করতো আমাদের তো খুব সেফে, আমাদেরকে সেফে রাখবে পাকিস্তানিরা, আমাদের দেশ স্বাধীন স্বাধীন হবে, যারা স্বাধীন স্বাধীন করে তারা মরবে, এই তো এই কথা। কিন্তু আসলে কথা সত্য নয় যে আমাদের দেশের মানুষরা, আমার জনসাধারণ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এমনকি মহিলারা অংশগ্রহণ করেছে। মুক্তিযোদ্ধাদের কতদিন অনেক সময় না খেয়েছিল, তাদেরকে যে বাড়িতে যে মায়েরা যে বোনেরা খাবার দিয়েছে, মানে দেশ স্বাধীনতার জন্য যারা এতটুকু সামান্য কাজও করেছে দেশের পক্ষে সবাই মুক্তিযোদ্ধা। তারপর মিন্টুর কথা আমরা জেনেছি, সেই গেরিলা মুক্তিযোদ্ধা সম্মুখ যুদ্ধের জন্য, মানে এই ট্রেনিংটা ভারতে পর্যন্ত কত নির্ভীক, পথে ঘাটে গুলি খেতে পারতো, এ থেকে ভয় পায়নি, সে দুলাভাইয়ের বাসায় বোনের বাসায় থাকতো, সেখান থেকে যে ভারতে যে ট্রেনিংপ্রাপ্ত হয়ে এসে আবার দেশে গেরিলা যুদ্ধ করেছে নৌকা নিয়ে। দেখা গেছে মিরপুর এলাকা এখন না হয় এত বিল্ডিং, একসময় গ্রামে মতো অবস্থা ছিল, মিল খান ছিল, সেই মিল দিয়ে মুক্তিযোদ্ধারা নৌকা দিয়ে এসতো, তারপরে ফুটপাট এদেরকে বিক্রি করতো মিলিটারিতে। যাই হোক, কিন্তু সেই রেলকোটটা যখন পিয়নের মাধ্যমে তাকে ডাকা হলো, তার কথা মানে লেখকের কথা বললেন, আর আব্দুস সাত্তার মুখের কথা বললেন, এই লেখককে ডেকে আনো। তো লেখককে যখন খবর দিল আমাকে যেতে বলছিলেন, প্রবল বৃষ্টি, যখন রওনা দিবেন লেখকের স্ত্রী জানেন লেখকে একটু হাঁপানি মানে ঠান্ডা জনিত অসুবিধা আছে, প্রায় প্রবল বর্ষণের মধ্যে দিয়ে। এমনিতেও তার ওয়াইফের নাম হচ্ছে আসমা, সে চায়নি যে তার স্বামী যাক, চারিদিকে দেশের পরিস্থিতি ভালো না। তারপরেও লেখক বললেন যেহেতু চাকরি করছি যেতে হবে, প্রিন্সিপাল ডেকেছে, তখন তিনি বুদ্ধি করে তার আপন ভাইয়ের মিন্টু রেইনকোটটা তাকে জোর করে করতে বাধ্য করেছিলেন। সেই রেইনকোটটা করার কারণে লেখকের মধ্যে এত সাহস এসে গেছিল, কিন্তু প্রকৃতির মনোভাব যে ছিল সেটা তার উড়ে গেছিল, তাই না? আর বিন্দুমাত্র ছিল না। মিলিটারিরা তাকে ধরে মারধর করলো, তারপর তাকে যখন বললো যে পুলিশ ছদ্মবেশী যে দুষ্কৃতিকারীরা মুক্তিযোদ্ধারা তোমার কলেজে এসছে, তাদের সাথে মারামার যাচ্ছে, প্রথম দিকে স্বীকার করে, তখন বললো যে তাদেরকে আমরা ধরেছি, তাদের মধ্যে তারা বলেছে যে হ্যাঁ আমার কথা নাম করেছে। তখন লেখক অকপটে সব স্বীকার করলেন, তাকে ছাদে ঝুলিয়ে চাবুক মারতে লাগলো, কিন্তু তিনি ব্যথা অনুভব করলেন না, অন্যভাবে বেরিয়ে গেলেন যে হ্যাঁ আমি তাদের আস্থানা চিনি, মিন্টুর কথা বললেন, সেই প্রতিবেশী সবাইকে চিনি, আমার সাথে তাদের সম্পর্ক ছিল একটু। তো গল্পটা আমি এভাবেই বললাম, তোমরা লাইন বাই লাইন পড়বেন, গল্পটা লাইন বাই লাইন পড়ে বুঝতে পারবেন জিনিসটা কি। বর্ষাকাল দিয়ে শুরু ছিলেন লেখক, তাই না? লেখক কিন্তু বক্তা বলো না কেন, প্রচণ্ড আরামে ঘুমাবেন, শরীরে সাত মঙ্গলে আর সব তাই না? এটা একটা প্রবাদ বাক্য, এটাও অনুধাবনে দেয়। তারপরে তো দরজায় কড়া নাড়ার শব্দ, পিয়ন আসলো, এভাবে গল্পটা আমরা মনে রাখি। পিয়ন আসার পর বললো যে আপনাকে ডেকেছি, সালাম দিয়েছে কে? প্রিন্সিপাল। কেন? বললো আমার বাংলায় দিতে। সে কিন্তু আসলে প্রিন্সিপালের পিয়নও কিন্তু এই সামনে
এসে প্রিন্সিপালের দেয়াল ঘেঁষে বোমা মেরেছে। তারপরে ইলেকট্রিক ট্রান্সফরমার উদ্দেশ্য করে সেটা ভেঙে গেছে একটু যাওয়ার সময়। ওখানেই কলেজের ভিতরেই আবার মিলিটারিদের ক্যাম্প। সাংঘাতিক ব্যাপার। তো এটা তো মুক্তিযোদ্ধারা অনেক সাহসের পরিচয় দিয়েছে। এই সূত্র ধরে ধরে এটা মানে কলেজের তো ক্যাম্পই অলরেডি কমপ্লিট হয়ে এসে প্রিন্সিপালকে বললেন যে এই ঘটনা হলো, তোমাদের শিক্ষকের সাথে জড়িত ছাত্ররা তো আসবেই না, তোমাদের পার্সনরা এই যোদ্ধাদের সাথে জড়িত। তারাই কিছু বলেছে, তাদের সাথে আঘাত করে এই সাহসটা পেয়েছে, তাই না? এই কথা বলাতে তারপরে ফুটে ফুটে খুঁজে খুঁজে তারা দুজনকে ডাকলো। ডাকলো কেমিস্ট্রির প্রভাষক, দেখো গুরুটা আর গুরুদের প্রফেসর আব্দুল সালাম। তারপর তো বৃষ্টি বাদলের মধ্যে মিন্টু রেনকোটটা গায়ে দিয়ে রিক্সা পাচ্ছিল না, তো বললাম রিক্সা পাচ্ছিল না। তারপরে বাস পেল, বাসে দেখা যাচ্ছে চোর ছাত্ররা উঠছে, তাকে দেখে উঠিয়ে দেখে নিচ্ছে ভয় পেয়ে নেমে যাচ্ছে। এভাবে নামতে নামতে আসার ভেজে বাস স্টপেজে অনেক মানুষ দাঁড়িয়েছিল, বৃষ্টি পড়ছে। সেখান থেকে নয় যে উঠে দাঁড়াও একদম কষ্ট। যখন চোর ছাত্র মুক্ত হলো, তাদের মধ্যে কেউ কেউ বলছে না দেখে দেখলে চোর ডাকাত মনে হয়, পাকিস্তানি জিন্দাবাদ বলে সুন্দর সুন্দর মেয়েদেরকে ধরে নিয়ে যায়। যদি আমরা জানতে পারলাম পাকিস্তানি সেনাবাহিনীরা এইভাবে গাড়ি থেকে মন চাইলে প্যাসেঞ্জারকে দেখে দেখে যাদেরকে পছন্দ হয়েছে পিছনে ডোর দিয়ে যাদের পছন্দ হয়নি কাপড় খুলে তারা চেক করেছে এভাবে তারা এরকম টুকিটাকি অনেক কথা বলে এই গল্পটা পড়ে জানতে পারবে। যেহেতু আমাদের জন্মই হয়নি, আমরাও ছিলাম, তখন অনেক ছোট ছিল, মুক্তিযুদ্ধ কি তা বোঝার আমাদের ক্ষমতা ছিল। যাই হোক, তো এভাবেই তখন প্রিন্সিপালের নিয়ে এখান থেকে তাকে গাড়ি করে চোখ বেঁধে তাকে আব্দুল সালামকে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যখন যেই ঘরে নিয়ে গেল সেখানে যে আব্দুল সালামকে তাকে দিল না, তারপরে ধরা যায় ইন্টারে তাকে ইংরেজিতে প্রশ্ন করল এরকম বিদেশে এসেছিল, তো তারা কে তাদেরকে চিনি কিনা। প্রথম দিকে তারা আমি চিনি না অস্বীকার করেছি। যখন বলেছে যে ওদেরকে কি আমরা কাউকে ধরেছি পেয়েছি, তারা তোমার কথা বলেছে, লেখককে স্বীকার করতে বাধ্য হয় এবং স্বীকার করার সাথে সাথে তাকে তার পেটে থেকে শরীরটাকে ছাদের আন্দায় চেপে চাপড় মারতে থাকে এবং তিনি একটু ভয় পাননি, যেহেতু একজন সাহসী প্রকৃত মুক্তিযোদ্ধার রেনকোটটা তার পরিধানে ছিল। রেনকোটটার মুখ তার শরীরে উত্তেজনা নিয়ে আসে, সাহসী করে দেয় এবং তিনি সব স্বীকার করেন এদেরকে চিনি। তো এইভাবেই আমরা জানলাম কীভাবে মুক্তিযোদ্ধাদের মিলিটারিরা নির্যাতন করেছে। বইটা ভালো করে পড়বে, গল্পটা ভালো করে পড়বে, অনেক কথা আছে। সৃজনশীল প্রশ্নের জন্য বা যার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের বইটা খুব গল্প কবিতা লাইন বাই লাইন পড়তে হবে, এটাই কথা। সৃজনশীলে ভালো করতে হবে, এটাই আমাদের করতে হবে। এখন পাঠ পরিচিতিতে যাই। ওখানে আছে 1971 সালে একটা বলেছিল ক্র্যাকডাউনের রাতে বুঝে মুয়াজ্জিনকে যিনি নির্মাণাধীন মসজিদে দাঁড়িয়ে যে আল্লাহু আকবার আজান দিতে চাচ্ছে ছিল, সেই ক্র্যাকডাউনের রাত হচ্ছে 1971 সালের 25শে মার্চ। দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ গণহত্যা পরিচালনা করেছে সেই রাতটাকে বলে 25শে মার্চ। রাতকে বলে ক্র্যাকডাউনের কাল।
পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র থেকে। রচনা সমগ্র প্রথম পর্ব থেকে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি কেমন ছিল তাকে নিয়ে গল্পটি রচিত হয়েছে। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়ে গিয়েছে। তারই একটা ঘটনা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের হরণ করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা বা আব্দুস সত্তার এনাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনায় বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীরা কীভাবে বর্বর নিপীড়ন চালিয়েছে দেশের মানুষের প্রতি ও হত্যাযজ্ঞের মধ্যে রাখা কেরকম আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি, মানে বৈদ্যুতিক ট্রান্সফরমার যখন তারা ভেঙে ফেলল, তাকে উদ্দেশ্য করে কলেজ উদ্দেশ্য করে বোমা মারল। তারপর দিন ছিল সকাল থেকে বৃষ্টি, তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পরতে হয় সেটি ছিল তার গেরিলা শ্যালক মুক্তিযোদ্ধা মৃত্যু। গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ বিদ্যুৎপ্রকৃতি নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তার ব্যঞ্জনাময় প্রকাশ পেয়েছে এই গল্পে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গল্পটা বলে ফেলেছি প্রথম থেকে, তবে লেখক পরিচিতিটা সাধারণত প্রথম দিকে বলে আজকে শেষ পর্যায়ে বলছি। লেখক পরিচিতি: আখতারুজ্জামান ইলিয়াস। বাংলা কথা সাহিত্য কাকে বলে জানো তো? উপন্যাসের এক হচ্ছে অনন্য সাধারণ প্রতিভার নাম। 1943 সালের 12ই ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার পটিয়া গ্রামে মামাবাড়িতে তার জন্ম হয়। তার পিতৃ নিবাস হচ্ছে বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে। তার পিতার নাম বিএন ইলিয়াস এবং মাতার নাম মরিয়ম ইলিয়াস। তার পিতৃ প্রদত্ত নাম হচ্ছে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। প্রথমে বগুড়ায়, পরে ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, অনার্স করে এমএ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক। বাংলাদেশের কথা সাহিত্যে মানে উপন্যাস লেখা আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছেন একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি লেখার সংখ্যা বৃদ্ধির উপরে খুব একটা জোর দেননি, তিনি গুরুত্ব দিয়েছেন লেখার গুণগত মানের উপরে। এই জন্য আমরা দেখি তার 5টি ছোট গল্পের ভিতরে 28টি গল্প আছে। জীবন ও জগৎকে তিনি দেখেছেন খুব গভীর অন্তর্দৃষ্টি দিয়ে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়গুলি করেছেন তিনি সাহিত্যের অন্তর্ভুক্ত। 28টি গল্প করেছি। তার 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত আছে মাত্র 28টি গল্প। এছাড়া রয়েছে 2টি উপন্যাস, একটি প্রবন্ধ সংকলন। আর গল্পগ্রন্থের নাম অন্য ঘরে অন্বেষণ, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজখের ঘুম, যারা স্বপ্নের যান। উপন্যাস দুটি হলো চিলেকোঠার সেপাই, ঘরনামা, 1997 সালে 4 জানুয়ারি ঢাকা। এসব শিক্ষার্থীবৃন্দ, এখন টিকাটিপ্পণি সবাই শুরু করলেই তোমরা। এখন কয়টা প্রশ্ন বলি। প্রশ্নগুলো হচ্ছে, রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়? দেশে একটা কলেজ ও শহীদ মিনার অক্ষত নেই কেন? অনুধাবনের জন্য আগেও বলেছি, রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল উইন্স। ব্যাখ্যা করো। বর্ষাকালে তেজ অনুধাবনের জন্য ব্যাখ্যা করো। তারপরে শনিতে 7, 8 3, তারপরে
বড় প্রশ্নের জন্য তোমরা ওই যে পড়বে হলো গল্পটা খুব ভালো করে পড়বে, এটার বিষয়বস্তু মাথায় নিবে, আত্মস্থ করবে। আর বিভিন্ন বই প্রকাশনী থেকে সহায়প্রাপ্ত মেন বইটা আমরা আমি খুব পড়বো, তারপর ওখান থেকে আমরা অনেক প্রশ্ন পাবো, জ্ঞানমূলক অনেক প্রশ্ন। তারপরে ধরো উজ্জ্বল সেগুলো আমরা প্রশ্নগুলো নিয়ে নিজে বইটা মেন বইটা পড়ে তারপরে ধরো সহায়ক মধ্যে আলোচনা সমালোচনা খুব ভালো করে নিয়ে আমার মতো করে সৃজনশীল আমার মতো করে, ঠিক আছে। আর নৈমিত্তিক প্রশ্নের জন্য লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, নিকাটব্য লাইন বাই লাইন পড়বে ইনশাল্লাহ। তোমরা এখান থেকে যদি বই প্রশ্ন আসে পারবে, এটা আমার ধারণা। তারপরে এখনো আমরা কিন্তু একটা বড় অসুখের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা অসুখ বললে হবে না, বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে, মহামারী ভিতর দিয়ে যাচ্ছে। তাই তোমাদেরকে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, তো যদি ঠান্ডা লাগানো যাবে না, তো কী করবে, মাস্ক পরবে, নিতান্ত জরুরি প্রয়োজন মাস্ক পরবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে, আর সামাজিক দূরত্ব বজায় রাখবে। আর অনলাইনে যে রুটিন অনুযায়ী প্রত্যেকটা টিচারের, প্রত্যেকটা শিক্ষকের ক্লাস তোমরা মনোযোগ দিয়ে করবে। হ্যাঁ, এখন তো তোমাদের কাজ হচ্ছে ঘরে থাকো, ঘরে থেকে যেহেতু স্কুল কলেজ বন্ধ, ঘরে থেকে পড়বে, খাওয়া দাওয়া করবে, শরীরের যত্ন নিবে, তাই না? আর পড়াশোনা করবে যে কোনো মুহূর্তে, কারণ সরকার ঘোষণা দিয়েছিল গত মাসের 29 তারিখ থেকে এ মাসের 11 তারিখের মধ্যে ফর্ম ফিল আপের কথা বলেছিল, কিন্তু হঠাৎ করে আবার করোনা বেড়ে যাওয়াতে স্থগিত হয়েছে, আবার